সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি সাবিনা শারমিন নিহার, নিউ ইয়র্কের চ্যানেল আইর স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমরা ট্যাক্স সিজন নিয়ে ব্যস্ত, আমরা ট্যাক্স নিয়ে অনেক কথা বলছি এবং আমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলাপচারিতায় থাকব। এই ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর আজকের আয়োজনে, চ্যানেল আইয়ের সাপ্তাহিক আয়োজন ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর এই পর্বে আমরা আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, এবং সেই বিষয়টা হচ্ছে আইআরএস এর অডিট প্রসেস এবং এটার যে রেড ফ্ল্যাগ। এবং এই বিষয়ে আলাপচারিতার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আইআরএস এনরোলড এজেন্ট এবং কাকাতুয়া এজেন্সির স্বত্বাধিকারী এবং প্রতিষ্ঠাতার সভাপতি, একজন প্রাজ্ঞ বিশেষজ্ঞ ট্যাক্সের ব্যাপারে সমস্ত, তিনি হচ্ছেন পারভেজ কাজী। তাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। পারভেজ ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত, সুস্বাগতম। ধন্যবাদ নিহার, ধন্যবাদ আজকের এই পর্বে তোমাকে পেয়ে। আজকে আমরা কথা বলবো আইআরএস এর অডিট প্রসেস নিয়ে, কেন অডিট হয়, কি কারণে অডিটগুলো এসে থাকে এবং আমরা ইচ্ছা করলে কি কিছুটা হলেও অডিটের সম্ভাবনাকে কমিয়ে আনতে পারি, মোকাবেলা করতে পারি আমরা যদি সম্ভব, কিভাবে মোকাবেলা করব সেটাও আমাদের বিষয়বস্তু আজকে। পারভেজ ভাই, আমি প্রথম শুরু থেকে আমার একটা ব্যাপার জানতে চাচ্ছি। প্রত্যেকটা ট্যাক্স রিটার্ন নিশ্চয়ই অডিট হয় না। অডিটের সংখ্যাটা পার্সোনাল লেভেলে কিংবা আমাদের কর্পোরেশন লেভেলেও হয়ে থাকে। এই সম্ভাবনাটুকু কতটুকু? আমি জানি অডিটের কথা শুনলেই মানুষের মনে একটা ভীতির সঞ্চার হয়। ঠিক বলেছ নিহার, আমার ক্লায়েন্টরা যারা অডিট চিঠি পায় তারা কিন্তু প্রথম ফোনটা করে বলে যে পারভেজ ভাই, আমি এমন একটা চিঠি পেয়েছি যেটা আমাকে একটা ছোটখাটো হার্ট অ্যাটাক দিয়েছে। অডিট চিঠি শুধু চিঠি না, ইট কামস উইথ এ স্ট্রেস, এবং এই স্ট্রেসটা আসলেই ডিফিকাল্ট টু টেক। এবং আইআরএস যখন অডিট চিঠিগুলো ইস্যু করে, আমাদেরকে একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে আইআরএস, আমি কিছু ডিডাকশন ক্লেম করেছি, আইআরএস হয়তো সেগুলোকে ডিসঅ্যালাউ করছে এবং বার্ডেন অফ প্রুফটা ট্যাক্স পেয়ারের কাঁধে। তার মানে কোনো ডিসক্রিপেন্সিস পাচ্ছে কিংবা কোনো সন্দেহের সৃষ্টি হয়েছে বলেই এই চিঠিটা আসছে। প্রথমত, অডিট তিন ধরনের। আচ্ছা, একটা হচ্ছে করসপন্ডেন্স অডিট, যেটা মেইলে আসে। আইআরএস চিঠি দিবে, জানাবে এবং আমাদেরকে সেটা রেসপন্স করতে হবে এবং টাইমও সেট করা থাকবে। আচ্ছা, ইউজুয়ালি 4 উইকস, কখনো 8 to 10 উইকস পর্যন্ত ওরা সময় দেয় ওই চিঠিগুলো পাওয়ার জন্য, হ্যাঁ, তথ্যগুলো ওদেরকে দেওয়ার জন্য। সেকেন্ড ধরনের অডিটটা হচ্ছে ইন পার্সন অডিট। আচ্ছা, ওরা চিঠি দিয়ে জানাবে আমার ট্যাক্স ফাইলের কোথায় কোথায় ওরা আমার সাথে দ্বিমত পোষণ করে, কি কি ডকুমেন্ট ওরা দেখতে চায়, এবং ওরা আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে, ওই তারিখে ওই সময় আমাকে আমার ডকুমেন্টেশন নিয়ে ওদের অফিসে হাজির হতে হবে। আচ্ছা, ওদের অফিসে হাজির হতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা ইন পার্সন অডিট। আর 3 নাম্বার অডিটটা হচ্ছে ফিল্ড অডিট, এবং ফিল্ড অডিট সাধারণত এগুলো বিজনেসের ক্ষেত্রেই হয়ে থাকে। অনেক সময় ইন্ডিভিজুয়াল সিচুয়েশনেও আমরা দেখেছি, কিন্তু তার সম্ভাবনা অনেক কম। ফিল্ড অডিটে আইআরএস চিঠি দিবে, জানাবে কবে, কখন, কত তারিখে তারা আমার অফিস ভিজিট করবে, মানে ট্যাক্স পেয়ারের অফিস অথবা বিজনেস লোকেশন ভিজিট করবে, এবং কি কি ডকুমেন্টস ওরা দেখতে চায় সেটা সেখানে উল্লেখ থাকবে। এই হচ্ছে 3টা অডিট প্রসেস। তো কমনলি যেই অডিটটা হয়ে থাকে সেটা হচ্ছে করসপন্ডেন্স অডিট, যেটা মেইলে আসে, তথ্যগুলো দিতে হবে। সেটার সময় আমরা ট্যাক্স পেয়ারকে বলে থাকি কোনো অবস্থাতেই ডেডলাইন মিস করা যাবে না। অনেকে আছে তারা অনেক শক্ত মনের, এই আইআরএস অডিট লেটারকেও গার্বেজ করে দেয়। তো সেটা কিন্তু কোনো অবস্থাতেই করা যাবে না। এটা
নিজের, আমরা বলি এটা সুইসাইডাল। Suicidal। কেউ যদি সুইসাইড করতে চায় তো সে 6 তলা থেকে ঝাঁপ দিতে যেমন পারে, ঠিক তেমনি IRS এর চিঠিও সে গার্বেজ করতে শুধু পারে। দর্শক শ্রোতা, আমি পারভেজ ভাইয়ের কথা নিয়েই বলছি, আপনাদের এটা প্রথম মনে রাখতে হবে, আইআরএস থেকে যদি অডিটের কোনো চিঠি পান তাহলে অবশ্যই হেলাফেলা করবেন না, নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনাকে যা কিছু চাইছে, আমি ঠিক বললাম পারভেজ ভাই? জি, জি, প্রত্যেকটি তথ্য অবশ্যই। অবশ্যই আপনারা সেই কাজটি করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। আরেকটা পারভেজ ভাই, আমার জানতে ইচ্ছে করছে, এটার কি আপনার হাই যে ইনকাম তাদের কি ট্রিগার বেশি হয়, মানে নাকি আমাদের ডিডাকশনের ব্যাপারে এই প্রশ্নটা? হ্যাঁ, না, ডিডাকশনের ব্যাপারে না, ইনকাম যাদের হাই তাদের রেট অফ অডিটও হাই। কিন্তু এখানে একটা কথা আছে, লো ইনকাম গ্রুপেও অডিট অনেক হয়ে থাকে। সেটা হচ্ছে যারা 0 থেকে 25,000 আর্ন করে এবং মোস্টলি স্কেডিউল সিতে সেলফ এমপ্লয়, এবং যেই ফাইলে আর্নড ইনকাম ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট গুলো আছে, সেই ফাইলের অডিট সংখ্যা অনেক বেশি দেন রেগুলার অডিট। এটার কারণটা কি? এটার রিজন হচ্ছে সেলফ এমপ্লয়েড যারা স্কেডিউল সিতে, ওরা কিন্তু সেলফ অ্যাসেসড ইনকাম দিয়ে ট্যাক্স ফাইল করে। অর্থাৎ সে ইয়ার এন্ডে গিয়ে বলবে যে আমার গ্রস রেভিনিউ ছিল এই, আমার এক্সপেন্সেস ছিল এই, এবং আমার নেট ইনকাম এই। সেটা তার সে নিজে তৈরি করেছে। এবং মোস্টলি দেখা যায় এই ক্যাটাগরির বিজনেসম্যানরা অথবা ইন্ডিভিজুয়ালরা, তারা যে ইনকামে এনে নেট ইনকামটাকে দাঁড় করায়, সেখানে ম্যাক্সিমাম আর্নড ইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়। অতএব এই ফাইলগুলো আইআরএস এর কাছে রেড ফ্ল্যাগ। ওরা এই ফাইলগুলোকে অডিট করতে পছন্দ করে এই কারণেই, ওরা সিম্পল অডিটেই দেখা গেছে তার ইনকাম অনেকখানি বেড়ে গেছে, এবং আর্নড ইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেই টাকাগুলো উনি রিফান্ড পেয়েছিল, সেগুলো আইআরএস এর পক্ষে কালেক্ট করা সহজ হয়। এখন অডিট হচ্ছে 2022-এর ট্যাক্স রিটার্ন গুলো। মানে আমরা 2025-টা শেষ করলাম, কিন্তু 22-এর ফাইল অডিট হচ্ছে, যেহেতু তার মানে 2022-এর যারা রিফান্ড পাওয়ার ওরা তো পেয়ে গেছে। এখন সেই ফাইল অডিট করে আইআরএস যদি দেখে এই ফাইলে অতিরিক্ত আর্নড ইনকাম ক্রেডিট বাচ্চাদের জন্য যেটা দেয়া হয় এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেয়া হয়েছে, তো সেটাকে ওরা ডিসঅ্যালাউ করে এবং সেই টাকাটা রিফান্ড চায়। তো আমরা মানে একটা প্রশ্ন আসছে, তার মানে হচ্ছে রিফান্ড পাওয়ার পরও অডিটটা হতে পারে? অডিট কত বছর? অডিট সব সময় রিফান্ড পাওয়ার পরেই হয়, যেহেতু এখন 2022-এর ফাইলগুলো অডিট হচ্ছে। কিছু কিছু আইআরএস অলওয়েজ 3 ইয়ার্স বিহাইন্ড। কত বছর ব্যাক পর্যন্ত যায় সাধারণত? আইআরএস সাধারণত 3 থেকে 4 বছর বিহাইন্ড যায়। কিন্তু যদি কোনো বছর ফাইলে ফ্রডুলেন্ট ফাইলিং পায়, they can go back unlimited period of time. তখন আর কোনো লিমিটেশন নাই এবং স্ট্যাচু অফ লিমিটেশন নাই সেই মুহূর্তে। অডিট নিয়ে কিছুটা গুড নিউজ আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য, সেটা হচ্ছে যে 2022-এ প্রেসিডেন্ট বাইডেন যখন ক্ষমতায় ছিলেন, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, তখন ডেফিসিট রিডাকশন অ্যাক্ট, ওই অ্যাক্টের অধীনে প্রেসিডেন্ট বাইডেন আইআরএস কে $80 বিলিয়ন উনি একটা ব্যবস্থা রেখেছিলেন ইন নেক্সট 4 ইয়ার্স আইআরএস কে দিবেন, এবং এটা শুরু হবে 2024 থেকে। এটা দেওয়ার অর্থ ছিল, আইআরএস সবসময় আপত্তি করছিল যে তাদের ম্যান পাওয়ার অনেক কম এবং টেকনোলজিক্যালি তারা বিহাইন্ড। তো কিছুটা এআই এবং টেকনোলজি আরো ইনক্লুসিভ করার জন্য, ইনভলভ করার জন্য, ম্যান পাওয়ার যোগ করার জন্য
এবং কালেকশন অ্যাক্টিভিটিস বাড়াবার জন্য আইআরএস চাচ্ছিল এই অর্থটা যেন আরো নিখুঁত ভাবে করা যায়, আরো বেশি কালেকশন অ্যাক্টিভিটিস যেন বাড়ানো যায় এবং আইআরএস যেন রেভিনিউ, আইআরএস এর কাজটাই তো হচ্ছে রেভিনিউ সংগ্রহ করা, তো অতএব সংগ্রহ যেন ওরা বাড়াতে পরিমাণে করতে পারে। কিন্তু পরবর্তীতে রিপাবলিকান প্রশাসন আসার পর গত 2 বছরে 20 বিলিয়ন 40 বিলিয়ন সেখান থেকে কাট করা হয়েছে, মানে 50% টাকাই সরে গেছে। অতএব অডিট প্রক্রিয়া অথবা অডিট হচ্ছে কিন্তু ইন এ ডিক্লাইনিং রেট, প্রতি বছর কমছে। আমি একটা তথ্য দিতে চাই, 2023-এ টোটাল অডিট হয়েছিল 5,83,000 ট্যাক্স রিটার্ন, 2024-এ হয়েছে সেখানে 5,83,000 থেকে 5,05,000 এবং 2025-এ এসে দাঁড়িয়েছে 4,44,000। এটা 80 বিলিয়নের সেই যে কাটের কারণে এগুলো ধীরে ধীরে কমে আসছে। চুজটা হয় মাঝে মাঝে র্যান্ডমও হয় না? হ্যাঁ, অডিট নানা কারণে হতে পারে এবং অডিটের কারণগুলো যদি আমরা ব্যাখ্যা করি, সাধারণত দেখা গেছে কিছু কিছু কাজ, কিছু কিছু ডিডাকশন আমাদেরকে অডিটের জন্ম দেয়। তার মধ্যে রয়েছে একটা, যে আমি ধরেন যেই ব্যবসাতে আছি সেই ব্যবসা রিলেটেড যদি আমি ডিডাকশন না ক্লেম করে এমন কিছু ক্লেম করলাম যেটা এই ব্যবসার সাথে যায় না, তো এটা ডেফিনেটলি একটা অডিট ট্রিগার করবে। ধরেন আমি ল্যান্ডস্কেপার, আমি ল্যান্ডস্কেপিং করি, আমার পাশের বাসাগুলোতে আমি সামারে ল্যান্ডস্কেপিং করি, প্রতি বাসা থেকে একটা কালেকশন পাই এবং এভাবে আমার ব্যবসা চালাচ্ছি। আমি নিউ ইয়র্কে থাকি, উইন্টারে ল্যান্ডস্কেপিং বন্ধ থাকে, এখন আমি উইন্টারেও দেখাচ্ছি আমি ল্যান্ডস্কেপিং করে যাচ্ছি, একই কাজ, ঘাস কেটে যাচ্ছি, তো কোশ্চেন উঠবে যে আমি এটা কিভাবে করছি, এটা তো ঠিক নয়। অথবা দেখা গেল আমি বিজনেস পারপাজে আমি ওয়াশিংটন ডিসি গেলাম, এটাকে আমি তো জাস্টিফাই করতে পারবো না, আই এম এ ল্যান্ডস্কেপার, আমি ওয়াশিংটন ডিসি যাব অথবা ফ্লোরিডা গেছি ফ্যামিলি নিয়ে এবং দেখালাম যে বিজনেস পারপাস, তো সেটা হবে না। এটা একটা রিজন, এইটার কারণে অডিট হয়ে থাকে। আন্ডার রিপোর্টেড ইনকাম বলতে অনেক সময় অনেক সেগমেন্টে, অনেক ইন্ডাস্ট্রিতে ইন অ্যান অ্যাভারেজ ইনকাম কত, এটা আইআরএস এর কিন্তু জানা। যেমন সিমিলার একটা বিজনেস, আমি ফ্রিল্যান্স ফটোগ্রাফার, আমি দেখাচ্ছি যে আমি 15,000 সারা বছরে আর্ন করেছি, বাট আই হ্যাভ এ ফ্যামিলি, আই হ্যাভ এ কিড, আমি নিউ ইয়র্ক সিটিতে থাকি, তো 15,000 নেট ইনকামে হাউ আই সারভাইভ, প্রশ্ন উঠবে। তো তার মানে ধরে নিচ্ছে এটা আন্ডার রিপোর্টেড ইনকাম, যৌক্তিক হতে হবে, আমার ডিডাকশন গুলো, এবং আমি যেহেতু সেলফ অ্যাসেসড ইনকাম দিয়ে আমি ট্যাক্স ফাইল করছি। আরেকটা হচ্ছে যে ইনকনসিস্টেন্সি, মানে আমি একবার না হয় ভুল করে আমি ট্রাভেল এক্সপেন্স ক্লেম করে ফেলেছি ল্যান্ডস্কেপার, কিন্তু আমি এটা বছরের পর করেই যাচ্ছি ইনকনসিস্টেন্সিটা। এবং আমাদের মনে হয় একটা মানুষের নরমাল টেন্ডেন্সি থাকে, একবার ধরা পড়ছি না, আমি দিয়ে যাচ্ছি, আমি আবার করে যাই, why not next time? হ্যাঁ, এটাও একটা কারণ। আর একটা হচ্ছে হাই ডিডাকশন বলতে আমি একটা উদাহরণ দিতে পারি, যে আমি উবার ড্রাইভার, আমি গাড়ি চালাই, আমি বছরে 80,000 90,000 গ্রস করি। আমি এখন যদি দেখাই কারো আসে আমি বছরে 7,000 আমার এক্সপেন্ডিচার, আমার ডিডাকশন, তো এটা ডাজন্ট গো টুগেদার। আমি 7,000 মানে আমি এভরিডে গাড়ি ধুই, তা তো দরকার হয় না। তো এই ধরনের ইয়েগুলো। আরেকটা হচ্ছে রাউন্ড নাম্বারস, অনেকে ট্যাক্স ফাইল করে, তার ইনকাম হয়তো 1,15,000, সে লিজ মানি দিয়েছে 40,000, আমি উবার ড্রাইভারের কথাই বলছি,
তার ইন্স্যুরেন্স 7,000, তার রিপেয়ার কস্ট 10,000, সব রাউন্ড। তার গ্যাসোলিন এক্সপেন্স 14,000, আচ্ছা। মানে হোয়াট এভার, টোলস দিয়েছে 3,000। তো এই রাউন্ড নাম্বার গুলো কিন্তু কোশ্চেন উদ্রেক করে। হ্যাঁ এসে দাঁড়ায়। তো এইসব নানা কারণে। আর আরেকটা হচ্ছে লাস্ট, এটা খুব কমনলি হয়ে থাকে, ম্যাথ এররস। আমরা যদি ম্যাথমেটিক্যালি কোথাও ভুল করি, আমি ডিডাকশন লিস্ট আউট করলাম, আচ্ছা, হয় টোটাল 30,000, কিন্তু আমি ম্যাথমেটিক্যালি করেছি 37,500 ডিডাকশন চাচ্ছি। আচ্ছা। আমি যেই হেডগুলো দিয়েছি এগুলো টোটাল করলে হয়তো 30,000 আছে 30,000, কিন্তু আমি ক্লেম করছি 37,500। তো 7,500 কোত্থেকে আসলো? এটাও একটা অডিটের জন্ম দেয়। অডিটের জন্ম দেয় অতএব সংক্ষেপে হচ্ছে, আমার ফাইলিং এর যদি খুব হাই এক্সপেন্স দেখায় থাকি, অথবা সাসপিশিয়াস ডিডাকশন গুলো নিয়ে থাকি, ম্যাথমেটিক্যাল এরর করে থাকি, এবং রাউন্ড ফিগারস করে থাকি, এবং সেই সাথে আমি আমার ইনকামকে যদি কমিয়ে এনে যেখানে গিয়ে ম্যাক্সিমাম চাইল্ড আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়, সেখানে এনে দাঁড় করায় রাখি, এগুলো ডেফিনেটলি অডিট ট্রিগার করে। অনেক ধন্যবাদ পারভেজ ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছুই জানি না, এবং আমাদেরকে এই স্পেশালি যখন অডিট, তো আমরা তো কেউ জানি না যে র্যান্ডমলি হচ্ছে নাকি আমাদের নিজেদেরই রিটার্ন থেকে ওরা ট্রিগার করছে। সো এই অডিটের ধরেন আমাদের প্রথম করণীয় কি যখন এই অডিটের আমি যেটা বলে থাকি আমার ক্লায়েন্টদেরকে, পারভেজ ভাই আমি একটা চিঠি পেয়েছি আইআরএস থেকে এবং আমার ফাইল রিভিউ হচ্ছে। আমি বলি যে ভাই চিঠিটা পেয়েছেন? বললো যে হ্যাঁ। ওপেন করেছেন? হ্যাঁ। চিঠিটা 3 বার পড়েন। কি চেয়েছে? হ্যাঁ, যেহেতু চিঠিটা আমি জানি আমাদের ক্লায়েন্টদের একটা টেন্ডেন্সি হচ্ছে চিঠিটা কোনোভাবে আমার ডেস্কে ড্রপ করতে পারলে ও মনে করে ওর কাজ শেষ, কিন্তু চিঠি আমাকে দেয়নি, চিঠি দিয়েছে ওনাকে, ওনার ট্যাক্স ফাইল। ডেফিনেটলি আই এম হিয়ার টু হেল্প, কিন্তু তার অর্থ এই না যে এর সকল দায় দায়িত্ব আমার। এবং আরো একটা ব্যাপার তো এটা এখানে আছে যে আপনি ওনার হতে পারেন না, আপনি অ্যাকাউন্টেন্ট কিংবা আপনি ট্যাক্স করছেন, আপনাকে তো তথ্য দিয়েছেন তিনি, তাই না? হ্যাঁ, তার তথ্যের উপর ভিত্তি করে এই ফাইলটা করা। তো অতএব আমি বলি চিঠিটা 3 বার পড়েন, পরে আপনি আমাকে বলবেন ওই চিঠিতে কি চেয়েছে। তখন তো উনি একটু সমস্যায় পড়ে গেল, আচ্ছা আমি পড়ে নেই, আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা, তো ফোন দিল, বললো যে হ্যাঁ আমার চিঠি পড়া হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করি যে আপনার রেসপন্স করার লাস্ট ডে কবে? ও ওটা তো দেখি নাই। 2 পাতার চিঠি, জেনে রাখা ভালো। তো ওর জন্য বলছি এই কারণে যে আমাদের ট্যাক্স পেয়াররা ইনভলভ হতে চায় না এগুলোতে, এবং এইগুলোতে ইনভলভ না হয়ে উনি যে নিজের বিপদ ডেকে আনছে এটা বুঝতে পারে না। তাদেরকে ইনভলভ হতে হবে, তাদেরকে চিঠিটাকে পড়তে হবে, চিঠিটায় কি কি চেয়েছে জানতে হবে, এবং কিছু জিনিস আছে আইআরএস ডিসঅ্যালাউ করবে। অডিট করার অর্থই হচ্ছে আইআরএস, যেহেতু আইআরএসও এখানে কিন্তু ফর বিজনেস, আইআরএস এর একজন এজেন্ট ইনভলভ হয়েছে, চিঠি দিয়েছে, আপনি রেসপন্স করবেন, এবং ওখান থেকে যদি সে কিছু কালেক্ট করতে না পারে তার তো এই পুরো প্রচেষ্টাই ব্যর্থ। তো অতএব এখানে তারা কালেকশন করবে, এটার জন্য মানসিকভাবেও একটু তৈরি হতে হবে এবং চিঠিকে যথাযথভাবে রেসপন্স করতে হবে। অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই, এত গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো নিয়ে আমি কথা বলছেন। আমাদের যারা ট্যাক্স পেয়ার আছেন এবং যারা এখনো ট্যাক্স রিটার্ন করেননি, আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, এবং যেই বিষয়গুলোর কথা পারভেজ ভাই বলেছেন, যদি আপনাদের কাছে অডিটের কোনো চিঠি আসে একদম হেলাফেলা করবেন না, আপনারা সময় অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্যগুলো অবশ্যই পাঠাবেন। পারভেজ ভাই, আমরা সময়ের একদম শেষ প্রান্তে, আমি ডকুমেন্টস নিয়ে একটু কথা বলবো। আমাদের ডিডাকশন অনেকেই ক্লেম করে উইদাউট রিসিট। আইআরএস এর কিন্তু বেসিক একটা
ইনফরমেশন আছে যে আইআরএস ডকুমেন্ট চায়। সেই কারণেই যখন কোনো ডিডাকশনের কথা বলে কোনো ক্লায়েন্ট অথবা ট্যাক্স পেয়ার, আমরা তাকে বলি ডকুমেন্ট 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 3 বার। এই কারণে সে বলল যে আমার রিপেয়ার কস্ট এত 2800। বাট ইউ নিড টু আপনার সাপোর্টিং ডকুমেন্ট আছে? হ্যাঁ আছে। ও কিন্তু জানে না আমাকে যা বলছে, আমি কিন্তু সেগুলো নোট করছি ওর ফাইলে। আমি এই কাজ করিয়েছি। গতবার আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাকে ডিডাক্টেবল 2000 দিতে হয়েছিল। এগুলো সব নোট হচ্ছে। যখন আইআরএস ডকুমেন্ট চেয়ে বসে, মেজরিটি অ্যাট টাইমস আমরা দেখি যে আমাদের ক্লায়েন্টরা ফেল করে, এবং এখানে বার্ডেন অফ প্রুফ কিন্তু ট্যাক্স পেয়ারের কাঁধে। আইআরএস এর পক্ষে খুব সহজ, তুমি এত টাকা খরচ করেছো, আই ডোন্ট বিলিভ ইট, ইউ নাও কাম অ্যান্ড প্রুভ ইট। আমি একটা ছোট্ট প্রশ্ন করে শেষ করতে চাই পারভেজ ভাই, সেটা হচ্ছে ধরেন অডিটে আমাদের প্রুফ দিল না, এনাফ প্রুফ হলো না, কি হতে পারে? ওই ডিডাকশনটা ডিসঅ্যালাউ করবে। আইআরএস ইজ ভেরি ফেয়ার। আমি একটা ডিডাকশন ক্লেম করেছি রিপেয়ারসে, সে 4500, আমি 500 পর্যন্ত ডকুমেন্ট দিতে পারলাম, 4000 পারলাম না, আইআরএস 500 টাকা অ্যালাউ করবে। করে ফাইলটা আবার রিডু করবে, এবং এখানে আমার যা ট্যাক্স লায়াবিলিটি আসবে সেটা আমাকে পে করতে হবে। এই অনেক অনেক ধন্যবাদ পারভেজ ভাই। আজকের মতো আমরা শেষ করছি এই পর্বটি, যেখানে আমরা আইআরএস এর প্রসেস নিয়ে কথা বললাম, যে অডিটিং প্রসেসে আপনারা নিশ্চয়ই আজকে উপকৃত হয়েছেন, এবং চ্যানেল আই এর পরবর্তী পর্বেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পারভেজ ভাই আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ নেহাত, ধন্যবাদ চ্যানেল আই এর অগণিত দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনলেন।